This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ এট 2 আর শুরুতেই জন্মদিনের অনেক শুভেচ্ছা ঘোষবাবুকে। দিলীপ ঘোষের আজ জন্মদিন, আর দিলীপ ঘোষ বেস্ট বার্থডে গিফটটা পেলেন দলেরই আর এক নেতার থেকে, শুভেন্দু অধিকারীর থেকে। শুভেন্দু অধিকারী তাকে বিধানসভায় ডাকলেন, বিধানসভায় নিজের ঘরে কেক কেটে সেলিব্রেট করলেন দিলীপ ঘোষের জন্মদিন। এই দুজনের সম্পর্কে শৈথিল্য দীর্ঘদিনের আলোচনার বিষয় রাজ্য রাজনীতিতে, তা কি এবার কেটে গেল এক ধাক্কায়? সেই বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরের ছবি, যেখানে দিলীপ ঘোষ গেলেন, তারপরে ওই ঘরে কেক কাটা হলো, সেলিব্রেট করা হলো, একে অন্যকে মিষ্টি খাওয়ালেন। শুভেন্দু অধিকারী মিষ্টি খাওয়াচ্ছেন দিলীপ ঘোষকে। নিঃসন্দেহে আজ 60 বছর পূর্ণ হলো দিলীপ ঘোষের, ফলে 60-এ সেরা উপহার এটাই। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। এদিকে লকেট চট্টোপাধ্যায়, তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, এবং শুধু শুভেচ্ছা জানিয়েছেন এমন নয়, দিলীপ ঘোষের পাশে বিশেষণ জুড়েছেন লড়াকু নেতাকে শুভেচ্ছা। অর্থাৎ দলের নেতাদের থেকে একে একে জন্মদিনে বার্তা পাচ্ছেন, রেকগনিশন পাচ্ছেন দিলীপ ঘোষ। তাহলে বিজেপির অন্দরে নেতাদের মধ্যে যে শৈথিল্য সম্পর্কের সমীকরণের টানা পড়েন, তা কি এবার কাটতে চলেছে? বিশেষ করে দিলীপ ঘোষকে ঘিরে যে গুঞ্জন শোনা যেত, তা কি কাটতে চলেছে? আপনাদের শুধু একটু মনে করিয়ে দিতে চাইবো, আমি তারিখটা নিজেও মনে করতে পারছি না, কিন্তু বেশি দিন আগের নয়, দিলীপ ঘোষ বিধানসভায় গিয়েছিলেন এই মাস দুয়েকের মধ্যেই। সেদিন তিনি শুভেন্দু অধিকারীর ঘরে যাননি, তাকে প্রশ্ন করা হয়েছিল, এড়িয়ে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীকেও প্রশ্ন করা হয়েছিল, দিলীপ ঘোষ গেলেন না, তিনিও কৌশলে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরে আজকের ছবি নিঃসন্দেহে পলিটিক্যালি সিগনিফিকেন্ট, আর তাই আমি এটা নিয়ে আরো কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন সৌরভ গুহ, আমার সহকর্মী। সৌরভ, শুভেন্দু অধিকারী যে জেস্টারটা দেখালেন, কোনো সন্দেহ নেই রাজনীতির আজকের দিনে সব থেকে বড় চর্চার বিষয়। কিন্তু এখানে কোথাও আমার একটা মনে হচ্ছে লকেটের পোস্ট, তারপরে দিলীপবাবু নিজের পোস্টের সংখ্যা বেড়ে গিয়েছে। দিলীপবাবু কি আবার বঙ্গ বিজেপিতে খুব প্রাসঙ্গিক কোনো জায়গায় আসতে চলেছেন, সেরকম কোনো ইঙ্গিত নাকি? একেবারেই এই কথাটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক। তার কারণ দিলীপবাবুকে কেন্দ্র করে যেন একটা হিম শীতল আবহাওয়া চলছিল বঙ্গ বিজেপিতে। দিলীপবাবু প্রায় অচ্ছুত হয়ে গিয়েছিলেন অন্য নেতাদের কাছে। সেই দিলীপবাবুকে কেন্দ্র করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, এবং আজকে যে বিরল দৃশ্যের সাক্ষী থাকলো বিধানসভায় বিরোধী দলনেতার ঘর, সেটা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ। এবং বঙ্গ রাজনীতিতে বিশেষত বিরোধী দল বিজেপির শিবিরে এটা একটা ঐক্যের বার্তা নিয়ে যাবে। লকেট চট্টোপাধ্যায়ের যে এক্স হ্যান্ডেলে যে পোস্ট, সেটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো, আজকের শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের এই ছবিটার কোনো দীর্ঘমেয়াদী অভিঘাত তৈরি হয় কিনা, দিলীপবাবু আরও সক্রিয় হন কিনা বঙ্গ বিজেপিতে, সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু অবশ্যই যে বিভাজন নিয়ে চর্চা চলছিল সেটায় অন্তত একটা থামার ইঙ্গিত পাওয়া যেতে পারে আজকের এই ছবিটা থেকে। একটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোনো নতুন কিছু সমীকরণ শুরু হয় কিনা, সেদিকে নিশ্চিতভাবে নজর রাখতে হবে আমাদের। সৌরভ, সঙ্গে থাকো। দেখুন, রাজনীতিতে কোনো কিছুই না এমনি হয় না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অ্যাকশন, সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ থাকে। হঠাৎ দিলীপ ঘোষকে এমন সাদরে নিমন্ত্রণ করে খাওয়ানো সত্যি কি নতুন কোনো সমীকরণের জন্ম দিচ্ছে? দিলীপ ঘোষ কি আবার কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যেতে চলেছেন? এই মুহূর্তে বিজেপি শর্মিষ্ঠা ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, যদি উনি পরিষ্কার করতে পারেন। শর্মিষ্ঠা। হ্যাঁ, নমস্কার সবাইকে। দেখুন, দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি যিনি বঙ্গ বিজেপিতে সবসময় প্রাসঙ্গিক,
কারণ আমরা বা সারা পশ্চিমবাংলার লোক জানে যে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের নেতৃত্বে একসময় বিজেপি 18টা সিট পেয়েছিল এবং সারা বাংলা জুড়ে লড়াই আন্দোলনে সামিল ছিল, যার জন্য সমস্ত আমাদের স্তরের নেতারা কিন্তু এই কথাটা স্বীকার করেন এবং দিলীপ ঘোষ সবসময় প্রাসঙ্গিক। এবার মিডিয়া বা বিরোধীরা তাদের আলোচনার টপিকের জন্য বিভিন্নভাবে দিলীপ ঘোষকে নিয়ে টকঝাড় কি বলছেন শর্মিষ্ঠা? দিলীপ ঘোষ নিজেই, সৌরভ যার সঙ্গে কথা বললাম, এমন আক্ষেপ করেছিলেন যে পারলে দল ছেড়ে তিনি বেরিয়ে যাবেন, রাজনৈতিক সন্ন্যাস নেবেন। এই প্রশ্নের উত্তরে তিনি না বলেননি, এতটাই তিনি ক্লান্ত ছিলেন মানসিকভাবে এবং সেই সময় বলেছিলেন দলে কেউ আমার কথা শোনে না। দিলীপ ঘোষ নিজে বলেছিলেন, সেই দিলীপ ঘোষই আজ আবার সাদরে এইভাবে গৃহীত দলে। না না না, গৃহীত সবসময় তিনি রয়েছেন, তিনি সর্বভারতীয় আমাদের একজন নেতা এবং দিলীপ ঘোষ আক্ষেপ বিক্ষোভ সবসময় মানুষের মনে মধ্যে থাকতেই পারে, তা বলে এইটা কখনোই নয় যে দিলীপ ঘোষ বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক, এই কথাটা কোনোদিনে নয়। আমরা নেতা কর্মী প্রত্যেকে কথাটা মানি। দিলীপ ঘোষ কি গুরুত্বপূর্ণ কোনো পদ পেতে চলেছেন আবার? সেটা সময় বলবে, সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমাদের নেতৃত্ব বলতে পারবে, সময় বলবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শর্মিষ্ঠা প্লিজ আপনি সঙ্গে থাকুন, আমি আবার আসবো আপনার কাছে। তবে শুধুমাত্র বিজেপি নয়, বিভিন্ন দলের মানে রাজনৈতিকভাবে যারা যুযুধান তারাও কিন্তু আজকের দিনে এই 60 বছরের জন্মদিনে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন। সকালে এমপি এমএলএ কোর্টে গিয়েছিলেন দিলীপ ঘোষ, অন্য একটি পুরনো মামলায়, সেখানে কুণাল ঘোষের সঙ্গে দেখা। তিনিও খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন এবং শুভেচ্ছা জানান। মানে অন্য সময় আমরা দেখি ঘোষ বনাম ঘোষ, এই ছবিতে কিন্তু একেবারেই নয়। দুই ঘোষে বেশ মিলমিশ 60 বছরের জন্মদিনে দিলীপ ঘোষ এবং কুণাল ঘোষ। ভালো থাকবেন, জানতেন না? হ্যাঁ, জন্মদিন আপনার নাম দিয়ে দিয়েছে আপনার দেশে জানি। যাই হোক, দিলীপ বাবু রাজনৈতিকভাবে যদি এগিয়ে যান, যদি তাতে রাজ্য বিজেপির ভালো হয়, নিশ্চয়ই তারা স্বাগত জানাবেন। কিন্তু দিলীপ ঘোষকে সামনে পেয়ে সাংবাদিকরা এই প্রশ্নটি না করে পারেনি যে বঙ্গভঙ্গ নিয়ে আপনাদের দলের নেতাদের যা বক্তব্য একের পর এক, তাতে দলের অবস্থানটা কি? আপনি প্রাক্তন সভাপতি, কি বলবেন? দিলীপ ঘোষের উত্তরটা শুনুন। ওখানকার মানুষ বঞ্চিত, তাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছে, তাই তারা কোনো না কোনোভাবে বলছেন। আমাদের মধ্যে অনেক নেতাও সেই বিষয়কে তুলে ধরেছেন প্রতিনিধি হিসাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনো কোনো প্রস্তাব নেয়নি, কোনো কথা বলেনি, কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করব। যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন, তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে, তারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না। দেখুন, দিলীপ ঘোষ স্পষ্ট করে বলছেন, যা শুভেন্দু অধিকারীও বলেছেন, বলে যাচ্ছেন, কিন্তু এটাও খুব স্পষ্ট যারা এর বিরুদ্ধে বলছেন, অন্যরকম কথা বলছেন, দল কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে। শর্মিষ্ঠা, এটাই পাবলিকের জন্য খুব কনফিউজিং। দেখুন, কোনো কনফিউশনের ব্যাপার নেই। কোনো মানুষ তার জায়গা থেকে তার ব্যক্তিগত মতামত দিতেই পারে, স্বাধীনতা তাদের রয়েছে, তারা দিতে পারে, কারণ তারা যে জায়গাগুলো থাকে, দেখুন আমি যে জায়গায় থাকি সেখানে জল জমার সমস্যা আছে, আমি সেই জল জমা। আমি একটু আপনাকে থামাতে বাধ্য হলাম। নিশিকান্ত দুবে দলের সাংসদ, তিনি এই প্রস্তাবটা লোকসভায় দাঁড়িয়ে দিয়েছেন, হুইচ ইজ ডকুমেন্টেড। ব্যক্তিগত মত পাড়ার চায়ের আড্ডায় গিয়ে বলেননি কিন্তু। সুতরাং এটা ব্যক্তিগত মত আপনি বলতে চাইলেও এটা ব্যক্তিগত নেই, লোকসভায় রেকর্ড হওয়া একটা প্রস্তাব নিশিকান্ত দুবে আপনাদের সাংসদ দিয়েছেন। আপনাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের বিধায়ক, গতকাল মিছিল করেছেন মুর্শিদাবাদকে ইউনিয়ন টেরিটরি করা হোক বলে, গতকাল বিকেলে। আমি সেই ছবি দরকার হলে আপনাকে দেখাতেও পারি, যদি এখনো আপনার মনে হয় এটা ব্যক্তিগত। এর মধ্যে কোনটা ব্যক্তিগত রইল শর্মিষ্ঠা? আমি তো বলছি পশ্চিমবাংলার যে জ্বলন্ত সমস্যা, অনুপ্রবেশ সমস্যা, সেই সমস্যাতে আমরা কিন্তু সবাই বলছি যে অনুপ্রবেশ রুখতে হবে, এবং অনুপ্রবেশ রোখার জন্য তারা হয়তো ওই ব্যাপারটাকে তারা বলছেন এইভাবে অনুপ্রবেশ রোখা যাবে, কিন্তু সর্বসম্মতিক্রমে আমাদের বঙ্গ বিজেপির যে কথা, সেটা আমাদের স্পোক্সপারসন থেকে শুরু করে আমাদের সভাপতি প্রত্যেকে কিন্তু আমরা দায়িত্বহীন ভাষায় আমরা একটাই কথা বলে যাচ্ছি, যেটা দিলীপ ঘোষ এক্ষুনি আপনারা শোনালেন,
আমরা বাংলা ভাগ, যে বাংলাকে গড়ার পেছনে শ্যামাপ্রসাদ মুখার্জির এত বড় ভূমিকা, সেই বাংলা আমরা ভাগ করব, এটা কখনো হতে পারে না। বাংলা ভাগ আমরা চাই না। তবে হ্যাঁ, পশ্চিমবাংলার যে জ্বলন্ত সমস্যা, অনুপ্রবেশ সমস্যা, সেই সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একদিন এই সমস্যার কথা বলেছিলেন এবং স্পিকারের মুখে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন। এখন তারা সেটা থেকে সরে এসছে, কিন্তু আমরা কিন্তু সরিনি। মানে আপনারা অনুপ্রবেশ সমস্যা ঠেকাতে ইউনিয়ন টেরিটরি চান, উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দিতে চান, আপনারা আলাদা করে বিহারের 3টে জেলা আর বাংলার 2টো জেলাকে জুড়ে দিতে চান। মানে আপনাদের মূল ফোকাসটা হচ্ছে অনুপ্রবেশ ঠেকানো, তাতে বাংলাকে আলাদা করাটা ঢুকে পড়ছে, এটাই বলছেন তো? না, একদমই, মানে আপনি ঠিক আমার কথাটা ব্যাখ্যাটা করলেন না। তার কারণ হচ্ছে এটা একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই প্রস্তাবটা মানা না মানা কেন্দ্রীয় সরকার বেজার। অবশ্যই সরকারের কথা আমি জিজ্ঞাসাই করছি না, আপনি তো দলের প্রতিনিধি, আমি তো দলের কথা বলছি। এক একজন নেতা এক এক রকম দাবি করছেন, আর আপনারা দ্ব্যর্থহীন ভাষায়, কোট আনকোট বারবার উচ্চারণ করছেন, আপনি দ্ব্যর্থহীন ভাষায় বোঝাতে চাইছেন আমরা সবাই একরকম ভাবছেন না তো? একদমই তাই। আমাদের সভাপতি যে কথাটা বলেছেন, আমরা সবাই একমত। আমরা চাই পশ্চিমবাংলার উন্নয়নের প্রশ্নে তিনি একটি প্রস্তাব রেখেছেন এবং তিনি আশা করেছেন তাতে ভাগ হলে হবে, উন্নয়ন হোক। একদমই ভাগের কথা বলা হয়নি। দেখুন, গুজরাটের ভুজেরও এরকম একটা সমস্যা রয়েছে, কিন্তু দক্ষিণ ভারতে এরকম সমস্যা রয়েছে, বিভিন্ন জায়গায় সমস্যাগুলো কিন্তু রয়েছে। এবং তার জন্য যদি নর্থ ইস্টের সঙ্গে যোগ করে বেশি টাকা পেয়ে একটা জায়গার উন্নয়ন হয়, উনি উন্নয়নের প্রশ্নে বলেছে এই দুটো। সুকান্ত বাবু নিজেও এই ব্যাখ্যা দিয়েছেন। শর্মিষ্ঠা প্লিজ সঙ্গে থাকুন, আমি আরেকবার সৌরভের কাছে যাব। সৌরভ, দিলীপ বাবু সে কথা বললেন যা বিরোধী দলনেতা বলছেন এই বঙ্গভঙ্গের ইস্যুটা সামনে আসার পর থেকে, কিন্তু এখানে না সত্যি কনফিউশন কিছুতেই কাটছে না। আর দিলীপ বাবু খুব জোর গলায় বললেন যে এটা কি পার্টি লাইন, কোথাও কোনো ম্যানিফেস্টো দেখেছেন? মানে অনেকটা সেই রাজ্যের অভিভাবকের মতোই বললেন দিলীপ ঘোষ। একেবারেই তাই, যে তিনি যে এই বঙ্গভঙ্গ বা এই বিষয়গুলি নিয়ে মোটেও এটা যে তার মত নয় তা কিন্তু বলে বোঝাতে খুব একটা মানে দ্বিধা করেননি দিলীপ ঘোষ। এবং এই মুহূর্তে পার্টির নির্দেশে তিনি মৌনব্রত অবলম্বন করলেও যখন তিনি আজকে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তখন কিন্তু বঙ্গভঙ্গ নিয়ে একদম পার্টি লাইন তুলে ধরা বা তাকে ব্যাখ্যা করা, সেটা কিন্তু নিজের মতটাকেও আরও একবার তিনি যে বঙ্গভঙ্গ নিয়ে দাবি করছেন যে সমস্ত নেতারা এবং বিজেপির অন্দরে অনেকেই মনে করছেন যে এটা আসলে তো তৃণমূল কংগ্রেসকে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, এটা অনেকেই মনে করছেন, এ নিয়ে চর্চা চলছে বঙ্গ বিজেপিতে। দিলীপ ঘোষ কিন্তু এই বিষয়টিকে সমর্থন করলেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পিউ, তুমি যে কথাটা বললে যে আজকের এই দিনটা রাজ্য বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, যে শুভেন্দু বনাম দিলীপ ঘোষ, এই কথাটা কি আমরা আর তাহলে আগামী দিনে বলবো না? আমরা কি একটা ঐক্যবদ্ধ বিজেপি দেখতে চলেছি এবং দিলীপ ঘোষ কি কোনো নতুন দায়িত্ব পেতে চলেছেন? এই অনেকগুলো প্রশ্নকে কিন্তু আজকের এই দৃশ্য, আজকের এই মুহূর্ত তুলে দিল। নিঃসন্দেহে তোমার কাজ এবার ট্র্যাক করা, আমি আপাতত তোমাকে থ্যাংক ইউ বলছি, পরে আবার আপডেট নেব তোমার থেকে। তবে এর মধ্যেই একটা খুব ছবি ভাইরাল হয়েছে, একটা ছবি, এবং যে ছবিটা নিয়ে শোরগোল তৈরি করতে চায় কংগ্রেস এমনটাও শোনা যাচ্ছে, বিশেষ করে সংসদে। কারণ যে নতুন সংসদ ভবন, এই প্রবল বৃষ্টি, দিল্লিতে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে সেখানে জল পড়ছে। ছবিটা দেখাবো আপনাদের। দিল্লির বৃষ্টির অবস্থা আপনারা জানেন, মাত্রাতিরিক্ত বৃষ্টি, দিল্লি একদম স্তব্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে এত বৃষ্টি হচ্ছে। সেখানেই নতুন সংসদ ভবনের ছাদ থেকে জল পড়ছে, নিচে একটি বালতি যেখানে ওই চুঁইয়ে পড়া জলটা যাতে জমা হয়। এই ছবিতে খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা উৎসাহিত হয়েছেন। তো শর্মিষ্ঠা আমার সঙ্গে আছেন। শর্মিষ্ঠা, এমনও অনেকে বলছেন আপনারা এত ঘটা করে রাম মন্দির ওপেন করলেন, তারপরে নতুন এই সংসদ ভবন, কিন্তু সবেতেই ত্রুটি ধরা পড়ছে। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ যেভাবে শুরু হয়েছে, দিল্লিতে অলরেডি মারা গেছে 2জন না 3জন সম্ভবত মারা গেছে অলরেডি। এরকম প্রাকৃতিক দুর্যোগে সম্ভবত এই যে সংসদ ভবনে যে কথাটা আপনি বলছেন যে জল পড়ছে, এটা নিয়ে অলরেডি তদন্ত কমিটি বসানো হয়েছে। স্পিকার অলরেডি তিনি বসিয়েছেন, তদন্ত হবে। তবে আমার মনে হয় এটা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যারা আর কি করেছেন তাদেরই কিছু ফল কিছু হবে, যার জন্য এটা হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত ছিল না। এটা নিশ্চয়ই দেখবেন এবং তদন্ত করে কারণও নিশ্চয়ই বার করবে। শোরগোল বা হইচই করার মতো এটা কোনো ব্যাপার বলে আমার মনে হয় না, কারণ বিরোধীরা
দেশের অনেক সমস্যা এখন রয়েছে, পশ্চিমবাংলার অনেক সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে যদি মনে গঠনমূলক সমালোচনা করেন সেগুলো মনে হয় ভালো হয়। কারণ এই সমস্যা মিটে যাবে, এটা একটা সমস্যা, প্রাকৃতিক দুর্যোগে সমস্যা যে কোনো জায়গায় হতে পারে, তাই না? এবং আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার যারা এই কাজটি করেছেন আমার মনে হয় তাদেরকে নিশ্চয়ই জিজ্ঞাসা করা হবে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে অলরেডি। শর্মিষ্ঠা, অনেক ধন্যবাদ। শর্মিষ্ঠা ভট্টাচার্য বিজেপির মুখপাত্র এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শর্মিষ্ঠাকে থ্যাংক ইউ বলে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এমন একটা ছবিতে। এই ছবি মারাত্মক। আগে দেখুন, আপনাকে পুরোটা মন দিয়ে দেখতে শুধু হবে না, শুনতেও হবে। শুনুন। 21শে জুলাই যারা প্রোগ্রামে যায় না তারা আমার ঘরে কাজ করবে না, এটা আমার লাস্ট ওয়ার্নিং। কোন বাবা আছে সবাইকে বলুক, মন্ত্রীকে বলুক, এমপিকে বলুক, দিদিকে বলুক, কাউকে কাজ করতে হবে না। আমি একা ডেঙ্গুর কাজ করে দেবো। আমার ওয়ার্ডে একটা মানে লার্ভা ধরা পড়বে না, একটা লোক মরবে না। আমি বোর্ড মিটিং এটা বলবো। সবকিছু একটা সীমা আছে। যে যা বলার বলবে আমাকে বলতে, আমাকে রাজু সেন শর্মাকে বলতে বলবে। কার বাপের কত দম আছে আমি একবার দেখি। দাদা আমাদের বাবা কিছু করতে আসে না, দাদা বাবা তুলে কথা দেন না। হ্যাঁ দাদা দমদমে তোমাদের ওই বাবা নয়, অনেক বাবা ছিল। আপনি বাবা তুলে কথা বলছেন, বাবাটা বলেননি। যা ইচ্ছা করুন, আপনারা জানেন না করবেন না, আমার ওয়ার্ডে কাজ হবে না। যারা দিদির এই প্রোগ্রামে যেতে পারে না তাদের এই ওয়ার্ডে কাজ হবে না। আপনিও তো বাজে কথা বললেন। আমরা কি বাবা তুলে নিজেরা আমি ওদের কথা আমি আপনার অসুবিধা কম করবো, তাহলে ওর অসুবিধা ছেড়ে দিতে হবে না। না আমরা মানুষ আছে, আমরা খেটে খাই। কাজ করে না। আপনি আমাদের বাবাটা তুললেন খুব না, আমি পলিটিক্যাল বাবাদের কথা বলছি। আমি কেন 21শে জুলাই জানি আমি বুঝতে পারছি। ঠিক আছে, বুঝে যাই। আপনাকে বলছি প্র্যাকটিক্যাল। ঠিক আছে। শুনলেন তো, 21শে জুলাইয়ের অনুষ্ঠানে কেন যায়নি? এত দম কোথা থেকে আসে? 21শে জুলাইয়ের অনুষ্ঠানে যাবেন না? নেতা প্রশ্ন করছে না। তারপরের কথোপকথন তো লিখেও দিয়েছি আপনাদের। চলুন আরো কথা বলি। সৌরভ দত্ত আমার অন্য সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, উনি দম কত জানতে চাইছেন এই রাজু সেন শর্মাকে, যার এত দম। রাজু সেন শর্মা 14 নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পুরসভা তৃণমূল কাউন্সিলর এবং তিনি দমদম 2 নম্বর যে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন রয়েছে সেখানকার সভাপতিও বটে। একদিকে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সমাবেশের মঞ্চ থেকেই বলেছিলেন যে নারীদের সম্মান করতে হবে। সেই বার্তা পৌঁছানোর 24 ঘন্টার মধ্যেই কেন সেই সভামঞ্চে ডেঙ্গির কর্মীরা যাননি, যাদের কাজ হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে, এখন বৃষ্টি হচ্ছে, ডেঙ্গির মরশুমের সময় লার্ভা, মশার লার্ভা খুঁজে বার করা এবং কোথাও জমা জল রয়েছে কিনা সেটা দেখা, তারা সেই কাজে ব্যস্ত ছিলেন। এবং তারা বলছেন যে একটা দিন তাদের অসুবিধা থাকতেই পারে, কিন্তু কাউন্সিলর, দক্ষিণ দমদমের কাউন্সিলর, তিনি দাওয়াই প্রয়োগ করেছেন। আমরা প্রায় বলি দমদম দাওয়াই। সেই দাওয়াই প্রয়োগ করার পর তিনি স্পষ্টতই যে ভাষায় কথা বলেছেন তাতে মহিলারা বলছেন তারা অসম্মানিত বোধ করছেন। কাউন্সিলর তিনি বলছেন সেটা তার কণ্ঠস্বর নয়, কিন্তু মহিলারা পাল্টা বলছেন, যারা এখানে এই চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা পাল্টা বলছেন যে যদি দুটো ফ্রেমকে সাইড বাই সাইড রাখা হয়, একটা হচ্ছে মোবাইলের যে ভিডিও যেটা প্রকাশ্যে এসছে, যেটা ভাইরাল হয়েছে, আর আজকে TV9 বাংলাকে রাজু সেন শর্মা যে ঘরে বসে প্রতিক্রিয়া দিয়েছেন সেই দুটো ঘর এক, এবং সেখানে কিন্তু তার দেওয়ালে রাজু সেন শর্মার পিছনে যে ছবিগুলো রয়েছে, যে পাখা রয়েছে, যে চেয়ার রয়েছে, তার অবস্থান থেকেও একটা পারিপার্শ্বিক যে চিহ্ন তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে রাজু সেন শর্মার ঘরেই সেটা ঘটেছে, এমনটাই দাবি করছেন ওই মহিলারা। এবং একই সঙ্গে তারা বলছেন যে ভিডিওতে যা রয়েছে তা অক্ষরে অক্ষরে সত্যি, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি কাউন্সিলর, তিনি অস্বীকার করতে পারেন, কিন্তু যে কথাটা বিরোধীরা বলছে যে একদিকে নেত্রী বলছেন যে মহিলাদের অসম্মান করতে হবে, আর তার কাউন্সিলররা 24 ঘন্টার মধ্যেই সেই নির্দেশকে বিস্তৃত করছেন। একটা জিনিস সকলে আশাবাদী যে তৃণমূল কাউন্সিলর দাওয়াই প্রয়োগ করতে গিয়েছিলেন, এই যাত্রায় মহিলারা পাল্টা কিন্তু ফুঁসে দাঁড়িয়েছেন, তারা প্রতিবাদ করেছেন, তারা গর্জে উঠেছেন যে এ ভাষায় কথা বলা যায় না। সেটাও অনেকে মনে করছেন যে নেত্রীর যে নির্দেশ দিয়েছেন তারই একটা প্রতিফলন। পিউদি, একদমই। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। তো মহিলাদের সঙ্গে সৌরভ কথা বলেছিল, ওই যারা ওই রুমের মধ্যে ছিলেন, যারা এই সেন শর্মার, অগ্নি শর্মা মূর্তি নিজেরা চাক্ষুষ করেছেন, তারা কি বলেছেন শোনাবো, এবং কিভাবে এই গলাটাই আমার নয় বলে পুরো ব্যাপারটা অস্বীকার করেছেন রাজু সেন শর্মা, সেটাও শুনবো। কোন বাবা আছে সবাইকে বলুক, মন্ত্রীকে বলুক, এমপিকে বলুক, দিদিকে বলুক,
কাউকে কাজ করতে হবে না, আমি একা ডেঙ্গুর কাজ করে দেবো। আমার ওয়ার্ডে একটা মানে লালবাল ধরা পড়বে না, একটা লোক মরবে না। আমি বোর্ড মিটিং এটা বলবো, সবকিছু একটা সীমা আছে। যে যা বলার বলবে আমাকে বলতে, আমাকে রাজু সেন শর্মাকে বলতে বলবে। কার বাপের কত দম আছে আমি একবার দেখি। দাদা আমাদের আমার মুখে আমি কিছু আর বলতে চাই না। মানে এই বাবা তুলে কথাটা কি আপনাকেই বলা হয়? যে কার কত বাবা আছে? সবাইকে বলেছে। কতজন ছিলেন আপনারা সেদিন? আমাদের 20-22 জন। 22 জন ছিলেন ওনাদের ঘরে। এটা 22 তারিখের ঘটনা, 22শে জুলাইয়ের ঘটনা। এটা কি সুইমিং পুলের যে কার্যালয় সেখানকারই ঘটনা? উপরের দোতলায় সেখানকারই ঘটনা। আমি শুধু এইটুকু একটু বলে দিন যে ঘটনাটা ঘটেছিল কি ঘটেনি, ঘটেছিল কি না আমি এই সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। কাউন্সিলর ভিডিও বলছি যেটা নয়, নো একদম দাবি করছে এটা নয় আমাদের, এটা আমার ভয়েস নয়। আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই ভয়েস দেখুন। সেখানে কোনো ব্যঙ্গী কর্মী ফর্মী কিছু আমার অফিস এখানে কিছু হয়নি, এটা আমার অফিসে নয়। এটা বিজেপির বা বিরোধী যারা রাজনৈতিক দল তাদের একটা আমার স্বচ্ছ ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা। আর এরপর আপনাদের জানিয়ে দিই, খোঁজ 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 করেও পাওয়া আর গেল না কচ্ছপ। কচ্ছপটি জামালের ছিল, আপনাদের আগেই দেখিয়েছিলাম। জামালের বাড়ির সেই কচ্ছপ অতি যত্নে থাকতো, যাকে ধরতে বন দপ্তরের কর্তা ব্যক্তিরা আগে গিয়েছিলেন, কিন্তু দরজা খোলা পাননি। আর তারা যখন দরজা খোলা পেলেন তখন কচ্ছপ নেই। কি অদ্ভুত বিষয়! জামালের বাড়ির সেই কচ্ছপের ছবিও আপনাকে দেখাচ্ছি, আর তারপর বেপাত্তা কচ্ছপ শুধু জল পড়ে আছে সেই ছবিও দেখাচ্ছি। সুপ্রিয় আরো বলতে পারবে, সুপ্রিয় এই রহস্যটা কি, কোথায় চলে গেল কচ্ছপ? দেখো, ইতিমধ্যেই কিন্তু জামাল সর্দার, কৃত্রিমান জামাল সর্দারের বাড়ির এই জলাশয়, যে জলাশয়ের ভেতরে দুটি কচ্ছপ ছিল, এবং সেই ছবি কিন্তু শুধুমাত্র আমাদের ক্যামেরাতে নয়, সমস্ত সংবাদ মাধ্যমের ক্যামেরাতেই কিন্তু সেই ছবি সামনে উঠে এসেছিল, এবং তারপরেই তৎপর হয়েছিল বন দপ্তর। এর আগে দুবার বন দপ্তরের কর্মীরা বা আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়ে সেই দুটি কচ্ছপকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় তারা বাড়ির ভেতরেই ঢুকতে পারেননি, কারণ এই জামাল সর্দারের এই যে প্রাসাদোপম বাড়ির যে মূল প্রবেশপথ রয়েছে সেই গেটে তালাবন্ধ অবস্থাতে ছিল। এবং পরবর্তীতে জামাল সর্দার গ্রেপ্তার হলো, এবং তারপর আমরা যেটা দেখলাম যে আজ বন দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা ঠিক একইভাবে সার্চ ওয়ারেন্ট নিয়ে সোনারপুরের প্রতাপনগরে এই জামাল সর্দারের বাড়িতে আসে, তল্লাশি অভিযান চালিয়ে সেই যে দুটি কচ্ছপের ছবি দেখা গিয়েছিল সেই দুটি কচ্ছপ তার বাড়ির ভেতরে থাকা জলাশয়ের ভেতর থেকে উদ্ধার করার জন্য। কিন্তু দীর্ঘক্ষণ ধরে তারা তল্লাশি অভিযান চালিয়ে আজও তাদের খালি হাতেই ফিরে যেতে হয়েছে। তার কারণ, যেটা বন দপ্তরের কর্মী বা আধিকারিকরা দাবি করছেন, যে ওই জলাশয় যেটা জামাল সর্দারের বাড়ির ভেতরে রয়েছে, যেখানে কচ্ছপের উপস্থিতির তথ্য আগে সামনে এসেছিল, সেখানে কিন্তু আজ তারা তল্লাশি চালিয়ে কোনো কচ্ছপ, একটি দুটি কোনো কচ্ছপই কিন্তু তারা পাননি। এবং তার পরবর্তীতে তারা জামাল সর্দারের পরিবারের যারা সদস্যরা এই মুহূর্তে বাড়িতে রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন, এবং সেক্ষেত্রে পরিবারের সদস্যরা যেটা দাবি করেছেন, যেটা আমরা বন দপ্তর সূত্রে জানতে পারছি, যে তাদের যেটা বক্তব্য যে আদৌ এখানে কোনো কচ্ছপ ছিল কিনা বা থাকলে সেটা কোথায় গেছে সে বিষয়ে তাদের কোনো কিছু জানা নেই। অনেক ধন্যবাদ তোমাকে। জামাল জালে কিন্তু কচ্ছপ হাওয়া, ব্যাপারটা তো এরকমই দাঁড়িয়েছে। তবে কি রহস্য, কচ্ছপ কোথায় গেল? শেষ করবো এই রহস্যের সঙ্গে। নিউজ@2 সঙ্গে থাকুন।